তৃষ্ণার সামনে ইলেকশন। এই ইলেকশনের আগ দিয়ে এমন মাত্রাতিরিক্ত জ্বর বাঁধিয়েছে, সাথে সর্দি কাশি, বিনামূল্যে ফ্রি সংযোগ হয়েছে। অতবার আমির চৌধুরী ছেলেকে দুদিন বেড রেস্ট করতে বলেছেন, কিন্তু ছেলে কথা শুনছে না। গরম কপাল এবং টকটকে লাল নাক নিয়ে তৈরি হয়ে নিচে নেমে এসেছে, যেমন এখনই বেরোবে। আমির সাহেব সোফায় বসে নিউজ পেপার পড়ছেন। সামনে দাঁড়ানো তার ছেলেকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন। তৃষ্ণার ভারী গলার স্বর অসুস্থতায় আরও ভারী শোনালো। বাবা, গাড়ির চাবি কোথায়? হবে কোথাও। আমার এক্ষুনি বেরোতে হবে, ইটস আর্জেন্ট। কতটা আর্জেন্ট তা আমার জানা আছে। আশ্চর্য! জয়া বেগম আঁচলে হাত মুছতে মুছতে এগিয়ে এলেন। ছেলের মুখশ্রী দেখে চিন্তিত সুরে বললেন, আব্বা, জ্বরে শরীর তোর পুড়ে যাইতেছে, ঠান্ডা কাশি তো আছেই, কি দরকার যাওয়ার? রেস্ট নে একটা দিন। আমি দুবাই যাচ্ছি না মা, 2 ঘন্টার রাস্তা, গাড়ি করে যাব, বাংলোতে একটা মিটিং করব, ব্যাস এতটুকু, চাবি দিতে বলো। আমির সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিউজ পেপার সরালেন, পকেট থেকে চাবি বের করে ড্রাইভার সুমনকে দিলেন। অতঃপর শব্দ করে ডাকলেন নিজের ছোট পুত্রবধূকে, বেলিয়াম্মা। কোমল কণ্ঠের স্বর ভেসে এলো, আসছি বাবা। বেলি দ্রুত পায়ে ড্রয়িং রুমে এসেছে, মাথায় ঘোমটা টেনেছে। রান্নাঘরে থেকে কপালে বিন্দু ঘাম জমেছে, নাকের ডগায়ও ঘামের চিহ্ন। আমির সাহেব বললেন, এই হতচ্ছাড়ার সাথে ঢাকা যাও, ওর মিটিং শেষ হলে সঙ্গে সঙ্গে টেনে ফিরিয়ে আনবে। বেলি আর চোখে তৃষ্ণার দিক তাকালো। টেনে ফিরিয়ে আনবে? তাও 2 ইঞ্চি খানিক বেলি? লম্বা চড়া সুঠাম দেহের তৃষ্ণার হাত উঠাতে পারবে সে? ভয়ে গলাটা শুকিয়ে কাটকাট হয়ে গেল। কাল থেকে তৃষ্ণা তার সাথে কথা বলছে না, কারণ সে 12 দিন বাপের বাড়ি বেরিয়ে কাল সকালেই ফিরেছে। তাও তৃষ্ণার অসুস্থতার কথা শোনে, না হলে 1 মাস বেড়াতো। 1 মাস বেড়ানোর পারমিশন সে আমির সাহেব থেকেই পেয়েছে। তৃষ্ণা তো জীবনেও রাজি হতো না, গিয়েছেও বেলি তৃষ্ণার অগোচরে। তবে এখন বেলি হাড়ে হাড়ে পস্তাচ্ছে। সারা রাত কেঁদে কেটে গলা ভেঙে ফেলেছে। রেগে তৃষ্ণা একটা থাপ্পড় দিলে এত কষ্ট পায় না, যতটা কষ্ট সে তৃষ্ণার এড়িয়ে যাওয়ায় পায়। এই যে কাল থেকে কথা বলছে না, বেলিকে ডাকছে না, তাকাচ্ছে না, এই কতটা যন্ত্রণাদায়ক তা শুধু বেলি জানে। এখন ভেবে রেখেছে তৃষ্ণা না করে দেবে, তাকে সঙ্গে নেবে না, মুখটাই দেখতে চায় না, সাথে নেবে তো দূরের বিষয়। অথচ তৃষ্ণা হ্যাঁ না কিছুই বলল না, চলে গেল। অবুঝ বেলিকে অঞ্জলি হাত ধরে নিয়ে যাচ্ছে, বলল, বোকা মেয়ে, তোমাকে নেবে সঙ্গে? কই কিছু তো বললো না। সবকিছু শুনে নয়, দেখেও বুঝতে হয়। গাড়িতে বেলি চুপচাপ বসে, পরনে নীল শাড়ি। শাড়িটি খুব তাড়াহুড়ো করে অঞ্জলি পরিয়ে দিয়েছে। এখন সে ঢাকায় যাচ্ছে তৃষ্ণার সাথে। তৃষ্ণা তার পাশেই বসে, চোখ জোড়া বন্ধ, মাথা পেছনে এলিয়ে রেখেছে। বেলির কান্না পাচ্ছে, বুক ফেটে কান্না আসতে চাইছে। এই যে এখনো কথা বলছে না, বেলিকে মাপ চাওয়ার বা কথা বলার সুযোগটুকু দিচ্ছে না। চোখের পানি আড়াল করে অন্য পাশে ফিরে রইল, রাস্তায় মনোযোগ দিল। দুজনের মধ্যে নীরবতা। নীরবতার মাঝে বেলির হুটহাট নাক টানার শব্দ শোনা যাচ্ছে। সুমন আর চোখে গ্লাসে তাকিয়ে সবটাই দেখছে। শুকনো গলা ভিজিয়ে টিস্যু এগিয়ে ধরল বেলির দিক। বেলি নিয়ে চোখ নাক মুছে আবারও কাঁদতে বসলো। কান্নার কোনো শব্দ নেই, নিঃশব্দে কান্না করছে। কান্নার কারণ ধরেও তো তৃষ্ণা তাকে ধমকে উঠতে পারে, এখন কি ধমকও দিবে না? নিস্তব্ধতার মাঝে তৃষ্ণার সেলফোন বাজার আওয়াজ শোনা গেল। তৃষ্ণা সময় নিয়ে সেভাবেই রিসিভ করলো এবং আশ্চর্যজনকভাবে স্পিকার লাউড করে দিয়েছে। বেলি কান পেতে শুনছে একজন নারীর কণ্ঠ। সে বলছে, তোমার আমার বিয়েটা খুব বেনিফিট দিবে, আজকাল দ্বিতীয় বিয়ে কোনো ব্যাপারই না। আমি মেয়ে হয়ে তোমার একটা মাত্র বিয়ে মেনে নিলে তুমি কেন সংকোচ বোধ করছো? বাবা বলেছে রাজনীতির জন্য হলেও আমাদের বিয়েটা হওয়া দরকার, ভেবে দেখব। সত্যি, আই এম সো হ্যাপি, প্লিজ রিকনসিডার ইট। পেলের চোখের পানিতে ভিজে গিয়েছে, লাল হয়ে আসে চোখ জোড়া। এবার ধীর কান্নার গলার স্বরও শোনা গেল। তার তৃষ্ণা আবার বিয়ে করবে, তাকে নিশ্চয়ই ডিভোর্স দিয়ে দেবে। বেলিকে এভাবে দেখে ড্রাইভার সুমনের বেশ মায়া হলো।
এই ছোট প্রিটি মেয়েটাকে তার সাহেব এভাবে কাঁদিয়ে কি মজা পাচ্ছে। সম্পূর্ণ জার্নি বেলি কান্না করে পার করেছে। বাংলোর সামনে গাড়ি থামতেই তৃষ্ণা বেরিয়ে গেল। ফিরে বেলিকে একটিবার দেখল না অবধি। করুণ বেলি এবার শব্দ করে কেঁদে উঠল। মাধবী গাড়ির দরজা খুলেছে। সে মধ্যবয়সী মহিলা, বাংলোর কেয়ারটেকার। আজ 10 বছর যাবৎ সেই বাড়ির দেখাশোনা করে। বেলিকে এভাবে কাঁদতে দেখে হকচকিয়ে গেল। কি হয়েছে? বেলি চোখ জোড়া মুছে ফেলল, মাথা দুলিয়ে জানালো কিছুই হয়নি। গাড়ি থেকে নেমে মাধবীর সাথে ভেতরে চলল। তৃষ্ণা গার্ডেনে বসে, সেখানেই মিটিংয়ে বসেছে। অলরেডি দুজন স্যুটকোট পরা বৃদ্ধ এবং পুরুষ বসে। বেলি মাথা নিচু করে মাধবীর সাথে চলে গেল। ভেতরে ঢুকতেই তাকে ঝেঁকে ধরল 3 জন লোক। ম্যাডাম, আমি সখী। ম্যাডাম, আমি খোকন। ম্যাডাম, আমি রূপা। বেলি মিষ্টি হেসে পরিচয় হলো। মাধবী তাদের সামনে থেকে সরিয়ে দিতে চাইল। ম্যাডামের শরীর বালা না, ডিস্টার্ব করিস না। সখী প্রশ্ন করলো, কি হয়েছে ম্যাডামের? বেলি বলল, তেমন কিছু না। তাহলে একটু কথা কন। আপনারা আমার মেলা ভালো লাগে, কি সুন্দর পুতুলের মতো দেখতে। আপনের কথা প্রায় শুনি সাহেবের থেকে। রূপা বলল, আপনারে সাহেব মেলা ভালোবাসে। রাজ কপালাইনের এমন ভালো মনের আমগো সাহেব পাইছেন। খোকন বলল, ম্যাডাম রে পাইয়া আমাগো সাহেব বলে কি? মাধবী তাদের জোরপূর্বক সামনে থেকে সরিয়ে বেলিকে উপরের একটি কক্ষে এনেছে। সাদা রঙের গোছানো কক্ষ। তাকে রেস্ট করতে বলে চলে গেল। বেলি বিছানার কোনায় বসে রইল। বুক ফেটে যাচ্ছে তার। ব্যাগে রাখা সেলফোন বেজে উঠল। শিলা কল করেছে। বেলি নিজেকে সামলে কল রিসিভ করলো। হ্যাঁ শিলা। ওপাশ থেকে শিলার চিন্তিত কণ্ঠ শোনা গেল। খাইছে রে, তুই কি কান্তাছস জান আমার? বেলি কেঁদে ফেলল শব্দ করে। বেলির কান্না শুনে শিলা অস্থির হয়ে পড়ল। বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? তিনি আমার সাথে আর কথা বলে না, আমার দিক তাকায় না। আর একটা বিয়ে করবে শিলা, আমাকে ছেড়ে দিবে। শিলার বিচলিত কণ্ঠ মুহূর্তেই বিরক্ত শোনালো। বোকার বাচ্চা, আমি আজ পর্যন্ত তোকে কারণে কান্না করতে দেখলাম না। তুই বরং কেঁদে পৃথিবীর ভস্য করে দে। শিলা কল কেটে দিল। স্ক্রিনের দিক তাকিয়ে বেলি কেঁদেই চলল। শিলা তাকে বিশ্বাস করছে না, করবে কিভাবে? ওরা সবাই তৃষ্ণার পাগল। তৃষ্ণা তাকে ছেড়ে দিলেও ওদের মাথা ব্যথা নেই। মিটিং শেষ করে তৃষ্ণা ফেরেনি, সেখান থেকেই বেরিয়ে গিয়েছে। উদাসীন বিষণ্ণ বেলি রান্নাঘরে এলো। আজ রান্না সে করবে জানালো। তৃষ্ণার প্রিয় খাবারগুলো রান্না করলে কি লোকটার রাগ সামান্য কমবে? মাফ করবে বেলিকে? ছাই বেলি তৃষ্ণার পছন্দের সব কিছু রান্না করেছে। রান্না শেষ হতে হতে 2টো বাজলো। তৃষ্ণা এসেছে 3:20-এ। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসতে বসতে ঘড়ির কাঁটা 4টায় প্রায়। বেলি খাবার সার্ভ করছে। তৃষ্ণা নিঃশব্দে খাবার শেষ করলো। টু শব্দও করলো না। বেলি খেয়েছে নাকি জিজ্ঞেস করলো না। পাশে বসতেও বলল না। চোখে অশ্রু নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে বেলি। তৃষ্ণা যেতে যেতে বলে গেল, চুপচাপ খেয়ে নে, না হলে এই ডাইনিং টেবিল তোর বাপের বাড়ির সামনে গিয়ে ভাঙবো। আর রাতে আমি বাইরে খাবো, ভদ্রভাবে খেয়ে শুয়ে পড়বি। বেলি অশ্রুসিক্ত নয়ন এবং ঠোঁটের কোণে হাসি এঁকে খেতে বসলো। তৃষ্ণা কথা তো বলেছে, হোক সেটা ধমক। খেতে নেওয়া বেলির সামনে সখী এসে দাঁড়ালো। ধীর গলায় বলল, ম্যাডাম কিছু কই? না করলে বুকটা আনসান করব। আচ্ছা, সাহেব কি আপনার লগে রাইগে আছে? বেলি মাথা দোলালো। সখী ফিসফিসিয়ে বলল, সাহেবের আপনি রাগ ভাঙানোর লাগে কি ভাবছেন? কি ভাববো? রূপা বলল, ম্যাডাম সাহেবের রাগ ভাঙাইবেন না। বেডাগো রাগ ভাঙানো চুটকির ব্যাপার। রাইতে সাহেব যখন ফিরবো তার আগে আপনি একটা সেক্সি ড্রেস পরবেন। দেখবেন সাহেবের রাগ অভিমান সবকিছু আসমানে উড়াল মারছে। অবুঝ বেলি বলল, সেক্সি ড্রেস? আরে ওই যে টিভিতে পরে দেখেন না, ছোট ছোট ড্রেস।
না না, এগুলো আমি পারি না। তাইলে শাড়ি, সাদা শাড়ি? আমি একখান ড্রামা দেখছিলাম, সেইখানে নায়িকা জর্জেটের সাদা শাড়ি পইরা নায়কের সামনে আহে, নায়ক গইলে সবকিছু ভুলিয়া যায়, নায়িকার প্রেমে হাবুডুবু খায়। আপনি একটা শাড়ি পরেন, দেখবেন সাহেবের রাগ গেছে গা। শাড়ি পরলে তার রাগ চলে যাবে? সত্যি? একদম পাক্কা। কিন্তু এখন আমার কাছে তো সাদা শাড়ি নেই, আমি মার্কেটে আইনা দেই। আমি টাকা নিয়ে আসি। বেলি রুমে এসে পার্স থেকে টাকা বের করলো। তার সন্দেহ হচ্ছে, একটা শাড়ি পরলে তৃষ্ণার রাগ চলে যাবে। কই, সে তো এখনো শাড়ি পরে, তৃষ্ণার রাগ তো কমলো না। তবুও বেলি টাকা দিল। রূপা তখনই বেরিয়ে গেল। রুমে এসে বেলি কিছুক্ষণ টেলিভিশন দেখলো, মন বসছে না দেখে উঠে হাঁটাহাঁটি করলো। বাইরে বেরিয়ে এলো, সম্পূর্ণ গার্ডেন ঘুরলো, বাড়ির আনাজ কানাজে ঘুরে ফিরে সময় পার করছে। শাড়ি নিয়ে রূপা ফিরেছে সন্ধ্যা 7টায়। বেলিকে সেটা ধরিয়ে বলল, ম্যাডাম ব্লাউজ বানাই আনছি লগে, ব্লাউজের লগে এই শাড়ি পরিয়া সাহেবের সামনে যদি আজকে যান, সাহেবের রাগ সব উদাও হইব, দেখেন। এখন আমি যাই তাইলে। বেলি তাদের বিদায় জানিয়ে রুমের দরজা লাগিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বিছানায় বসে প্যাকেট খুলল। জর্জেটের সাদা পাতলা শাড়ি, এটা সে কিভাবে পরবে? এটা পরলে তো সব দেখাই যাবে। লজ্জায় বেলির গাল জ্বলছে। ব্লাউজ হাতে নিতেই গলাটা শুকিয়ে গেল। হাতা কাটা সাদা ব্লাউজ, এগুলো বেলি একদম পরবে না, কখনোই না। বিছানায় শাড়ি ব্লাউজ সেভাবেই রেখে দিল, আর চোখে বারবার তাকাচ্ছে। সত্যি এগুলো পরলে তৃষ্ণার রাগ মিটে যাবে? দোটানায় ভুগতে থাকা বেলি বারান্দায় দাঁড়িয়ে রইল। অন্ধকার বাতাসের সঙ্গে বৃষ্টির ফোঁটা ভেসে এসে চোখ মুখে পড়ছে। ধুম বৃষ্টি নামতেই ভিতরে চলে এলো। ঘড়ির কাঁটায় রাত 11:20। তৃষ্ণা এখনো ফেরেনি। বেলি তাড়াতাড়ি শাড়ি ব্লাউজ নিয়ে ওয়াশরুমে ঢুকলো। খুব সামলে সেটা পরে বেরোলো। নিজের দিক তাকাতেই কপাল কুঁচকে আসছে। তার সাদা ফকফকা পেট দৃশ্যমান, কাঁধ থেকে ধরে সম্পূর্ণ হাত দৃশ্যমান। এসব পরে কিভাবে তৃষ্ণার সামনে দাঁড়াবে? সে তো এখনই লজ্জায় মরে যাচ্ছে। বুকের তোলপাড় দমিয়ে বসে রইল তৃষ্ণার অপেক্ষায়। ভয়ে রীতিমতো কপালে বিন্দু ঘাম জমেছে এই ঠান্ডা ওয়েদারের মধ্যেও। অপেক্ষাকৃত সে কখন ঘুমিয়ে পড়েছে হদিশ নেই। দরজা ধাক্কানোর শব্দে বেলি তড়িৎ গতিতে উঠে বসলো। ঘড়ির কাঁটায় নজর দিল, রাত 2টো। দ্রুত দরজা খুলতে গিয়ে মনে পড়লো পরনে শাড়ির কথা। এই শাড়ি পরে কিভাবে সামনে দাঁড়াবে? বেলি ভাবছে দৌড়ে গিয়ে শাড়ি পরিবর্তন করবে, কিন্তু সময় কই। তৃষ্ণার দরজা পেটাচ্ছে, যেমন দরজা ভেঙে ফেলবে। বেবার শ্বাস নিয়ে দরজা খুলে দিল। তৃষ্ণা হুড়মুড়িয়ে ঢুকলো, বেলির দিক তাকালো না। এ সুযোগে কি বেলি ওয়াশরুম ঢুকে শাড়িটা পরিবর্তন করে ফেলবে? যেই ভাবনা সেই কাজ। লুকিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়ালো। ঢুকবে তার পূর্বে তৃষ্ণা হাতঘড়ি খুলতে খুলতে হুট করে বেলির দিক তাকালো। মুহূর্তেই হাতঘড়িটা শব্দ করে মেঝেতে পড়ে গেল। সেই শব্দে বেলি ভয়ে কেঁপে উঠল। নিস্তব্ধতা সম্পূর্ণ কক্ষ জুড়ে। বারান্দার দরজা খোলা, স্পষ্ট বৃষ্টির শব্দ ভেসে আসছে। তুমুল বৃষ্টি। বেলির বুকের ওঠানামার গতি বেড়েছে। পা জোড়ায় শক্তি হারিয়ে ফেলেছে। দুহাতে দৃশ্যমান পেট ঢেকে রাখলো। বছর হয়ে গিয়েছে তাদের বিয়ের, এখনো সে তৃষ্ণার তাকিয়ে থাকা হজম করতে পারে না। তৃষ্ণাকে কাছে এগিয়ে আসতে দেখে বেলি দ্রুত ওয়াশরুম ঢুকতে নিয়েছিল। পূর্বে তৃষ্ণা তার হাত টেনে ধরেছে, টেনে নিজের সামনে দাঁড় করালো। কার বুদ্ধিতে এগুলো পড়েছিস? কারো বুদ্ধিতে না। মিথ্যে বলা শিখে গেছিস? আর এমন হবে না। তৃষ্ণা বেলির হাত ছেড়ে দিল। কর্নারে রাখা সোফায় দুপা দুপাশে মেলে বসলো। বলল, কি আর হবে না? আমি আপনাকে না বলে কোথাও যাব না। ওহ, বেলির চোখ জোড়া ভিজে উঠেছে। আপনি কি সত্যিই ওই আপুকে বিয়ে করবেন? করব। আমি পৃথিবীর সব আপুকে বিয়ে করব। প্রত্যেক দিন তাদের এক একজনের সাথে রাত কাটাবো, তাদের আদর করব, ঠিক যেমন তোকে করেছি। সেই সবখানে তাদের ছোবো, যেভাবে তোকে ছুঁয়েছি। বেলি ডুকরে কেঁদে উঠল। তৃষ্ণা উঠে পুনরায় তার সামনে দাঁড়ালো। বেলির সমান তারে মাথা নামিয়ে বলল, তোকে ছুটি দিয়ে দেব। তুই তোর বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকিস। 12 দিন কেন, সম্পূর্ণ বছর থাকবি। না না, বছর না, সারা জীবন থাকিস।
বেলি কেঁদেই চলেছে। কান্নার এক ফাঁকে বলল, আর হবে না এমন। কেন হবে না? বল বল, কেন হবে না? স্পিক আপ বেলি, রাগাবি না আমাকে। ধমক খেয়ে বেলির কান্নার গতি বেড়ে গেল। দুপা পেছনে নিতে তৃষ্ণা তাকে নিজের সাথে চেপে ধরল। তৃষ্ণার হাত শাড়ির নিচ দিয়ে তার কোমর চেপে ধরেছে। ধবধবে সাদা কোমর লালচে হয়ে গিয়েছে মুহূর্তেই। তৃষ্ণার নেওয়া ঘন ঘন নিঃশ্বাস ঠিক বেলির মুখের উপর পড়ছে। বেলি মুখটা ঘুরিয়ে ফেলল। তৃষ্ণার ঠোঁট এসে লেগেছে তার কানে। খুব ধীর গলা শোনা গেল তার, মেরে ফেলতে চাস আমাকে? কতটা যন্ত্রণায় রেখেছিস জানিস? 12টা দিন আমি কিভাবে থেকেছি তোর আইডিয়া আছে? বেলির সর্বাঙ্গ কাঁপছে। থরথর করে কাঁপতে থাকা সেই মুচড়ে উঠল তৃষ্ণার বাহুতে। পরপর পিঠে হাতের ছোঁয়া অনুভব করলো, ঘাড়ে ঠোঁটের স্পর্শ। কোনো মতে বেলি বলতে চাইল, আর হবে। কথার মাঝেই বেলির ঠোঁট জোড়া নিজের ঠোঁট দ্বারা চেপে ধরল তৃষ্ণা। আকস্মিক শক্ত চুমুতে বেলির অসম্পূর্ণ কথাগুলো আটকে গেল। ঠোঁট ছেড়ে তৃষ্ণা বলল, আইডিয়া পাবি? আমি পাওয়াবো তোকে। বলেই বেলিকে দুহাতে কোলে তুলে বিছানায় ছুঁড়ে মারল। বেলির ঘুম ভেঙেছে বেলা করে। পিটপিট করে চোখ জোড়ো খুলেছে সবে। অনুভব করছে সর্বাঙ্গ জুড়ে চিনচিন ব্যথা। হাত নাড়ানোর শক্তিটুকু নেই। তার বুকের উপর তৃষ্ণার মাথা। বেলি ধীরে ধীরে মাথায় হাত রাখলো, চুলের ভেতর আঙুল চালালো কিছুক্ষণ। তারপর আলগোছে তৃষ্ণার মাথা বালিশে রেখে উঠে বসলো। সাবধানতা অবলম্বন করে ওয়াশরুম ঢুকে গেল। আয়নায় নিজেকে দেখে লজ্জায় হতভম্ব হয়ে গেল। কিভাবে নিচে যাবে? মানুষ দেখলে কি ভাববে? মুখ, ঘাড়, হাত সব জায়গায় ছোপ ছোপ লাল হয়ে আছে। গোসল সেরে বেলি ঘাড় ঢাকা কলার আর ফুল হাতা সহ কামিজ পরেছে। বেরিয়ে এসে বিছানায় শোয়া তৃষ্ণার দিক তাকালো। গভীর ঘুমে মহারাজ আচ্ছন্ন, তখনও উপুর হয়ে শুয়ে। বেলি পা টিপে টিপে তৃষ্ণার পাশে বসলো। তাকিয়ে রইল ঘুমন্ত মুখশ্রীর পানে। বুকে সাহস জুগিয়ে মাথাটা নিচু করে তৃষ্ণার উঁচু নাকে ঠোঁট ছোঁয়ালো। পরপর দ্রুত উঠে দাঁড়ালো। তৃষ্ণা ওঠেনি। বুকে আটকানো শেষ ছেড়ে বারান্দায়। গতকাল তুমুল বৃষ্টি হয়েছিল। এখনো ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছে। গতকাল থেকে বৃষ্টি পড়ছে। বর্ষাকাল বলে কথা। এ সময় 2-3 দিন বৃষ্টি থাকলেও বা কি? বেলি বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল। এই ভেজা ভেজা গাছপালা, ঠান্ডা আবহাওয়া তার বেশ পছন্দ। ঘন্টার পর ঘন্টা এই দৃশ্য দেখে কাটিয়ে দেওয়া যায়। হাত বাড়িয়ে দিল বৃষ্টিতে। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে হাতে জমা হচ্ছে। বেলি এক মুঠো বৃষ্টির পানি নিয়ে ঘরে ফিরে এলো। দুষ্টু হেসে তৃষ্ণার মুখের সামনে মুঠো ধরল। মুঠো থেকে ফোঁটা ফোঁটা পানি তৃষ্ণার মুখে পড়ছে। তৃষ্ণা ভুরু জোড়া কুঁচকে মাথাটা ঘুরিয়ে শব্দ করল। বেলি নিঃশব্দে হাসছে। পরপর শোনা গেল তৃষ্ণার ঘুমন্ত কণ্ঠ, বেলি। সাথে সাথে সরে গেল বেলি। না হলে দেখা যাবে তাকে আবারও নিজের সাথে চেপে ধরবে তৃষ্ণা। ওড়না মাথা থেকে ধরে পেঁচিয়ে নিল। পারলে একটা বোরখা পরে নিত। সে যাই হোক, তৃষ্ণা ঘুম থেকে উঠলেই ব্রেকফাস্ট করে তারা বাড়ির উদ্দেশ্যে বেরোবে। বাড়ির সবাই নিশ্চয়ই চিন্তায়। ভাবতে ভাবতে বেরিয়ে এলো। উপর থেকেই দেখছে রূপা। সখী বারবার এদিকটায় তাকাচ্ছে, যেমন তার প্রত্যাশায়। বেলির ভীষণ লজ্জা লাগছে। নিশ্চয়ই বাজে কিছু ভেবে বসবে তারা। যথাসম্ভব নিজেকে সাধারণভাবে উপস্থিত করবে। বেলি নামতেই রূপা আর সখী তাকে ঘিরে ধরল। কিন্তু কিছু বলার আগেই লক্ষ্য করলো বেলির মুখশ্রী। দুজন কেশে চুপচাপ আবারও রান্নাঘরে চলে গেল। এখানে জিজ্ঞেস করার কিছু নেই। বেলি যেমন বেঁচে গেল। তৃষ্ণা নিচে নেমেছে বেলা 11টায়। বেলি তখন সোফায় বসেছিল। ব্রেকফাস্ট রেডি, কিন্তু সে তৃষ্ণার জন্য বসে। খিদে পেয়েছে কিন্তু একা খাচ্ছে না। তৃষ্ণাকে খেতে দিয়ে পরে খাবে ভেবে রেখেছিল। তৃষ্ণাকে দেখতেই উঠে দাঁড়ালো। লজ্জায় মাথা তুলে দ্বিতীয়বার আর তাকালো না। তৃষ্ণা এসে তার সামনে দাঁড়িয়েছে। বেলির মুখ উঁচু করে ধরে পর্যবেক্ষণ করছে। লাল দাগগুলোতে আঙুল ছুঁয়ে প্রশ্ন করলো, মলমটা এনেছিস? লজ্জায় বেলির ইচ্ছে করছে পালিয়ে যেতে। পাশে যে 3-4 জন মানুষ দাঁড়িয়ে, তাকে দেখছে না লোকটা? এতটা নির্লজ্জ একজন মানুষ কিভাবে হয়? বেশি জ্বলছে?
বেলি কোনো রকমে মাথা দোলালো, বলল, খেতে বসুন। তৃষ্ণা চেয়ার টেনে বসে পাশের চেয়ার টেনে দিল। বেলি বসলো। আগের মতো তৃষ্ণা খাবার এগিয়ে দিচ্ছে, যেমন গতকাল তাকে সারাদিন অ্যাভয়েড করতে থাকা লোকটা ইনি নন। অভিমান বুকে পুষে রেখে বেলি খেতে লাগলো। খিদে পেয়েছে তার। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে তারা কৃষ্ণপুরের উদ্দেশ্যে। গাড়িতে বসা তৃষ্ণার মাথা বেলির ঘাড়ে। বলা যায় বেলি সম্পূর্ণভাবে তৃষ্ণার বাহুতে আটকে। সামনে যে ড্রাইভার, তার ধ্যান জ্ঞান কিছুই নেই লোকটার মধ্যে। কিছুক্ষণ পর তৃষ্ণার গলা শোনা গেল, তোকে কিন্তু আমি একদম মাফ করিনি, বুঝেছিস? কেন? 12 দিন যাক আগে, আর এই 12 দিন আমি যা বলবো তুই তাই করবি, মনে থাকবে? কিন্তু 12 দিন পর ভেবে দেখবো তোকে মাফ করা যায় কিনা। অসহায়ভাবে বেলি মাথা দুলালো। তৃষ্ণা যতই কষ্ট দেখ, তাকে সে মেনে নিবে, শুধু তার সাথে কথা বলা বন্ধ কখনোই না করুক। এটা বেলি একদম নিতে পারবে না। সম্পূর্ণ রাস্তা তৃষ্ণা ঘুমিয়ে পার করলো, আর বেলি জেগে। সে ঘুরে ফিরে তৃষ্ণাকেই দেখছে। এই মুহূর্তে সে কতটা শান্তি অনুভব করছে বোঝানো মুশকিল। ড্রাইভার সিটে থাকা সুমনও মিষ্টি মিষ্টি হাসছে। ভালোবাসা দেখতে কার না ভালো লাগে? ভালোবাসা দেখতে খুব সুন্দর। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। আজকে আমার এই বেলি ফুলের সুবাস গল্পের এ পর্যন্তই সমাপ্তি হোক। আর যদি আমার গল্প কারো কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।